আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা গত দুইটা লেকচারে বিন্যাস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা লেকচার 3 তে সমাবেশ নিয়ে আলোচনা করব। তো সমাবেশের ক্ষেত্রে আমরা সূত্রগুলো আলোচনা আগেই করেছি। আজকে সূত্রগুলো আরেকবার দেখে নিই যে n সংখ্যক বস্তু থেকে যদি r সংখ্যক বস্তু নেই, অর্থাৎ c এর কম্বিনেশন, আমরা কম্বিনেশন থেকে c ব্যবহার করেছি। তো সেটা সম্বন্ধে আমরা একটা সূত্র লিখেছিলাম, n ফ্যাক্টোরিয়াল ভাগ হলো r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমরা আগে মুখস্থ করে রাখছি। তো এই সূত্রটা আমাদেরকে ব্যবহার করে অঙ্কগুলো করতে হবে। তো আজকে আমরা একটা সমাবেশের অঙ্ক নিয়ে আলোচনা করব যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুর সংযোগে কতগুলো সরলরেখা পাওয়া যায়, কতগুলো কর্ণ আছে, 3 নম্বর হচ্ছে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। তো আমরা এইটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে ইনশাআল্লাহ এই টাইপের যে কোনো অঙ্ক থাকলে আমরা কর্ণ বের করতে পারবো, কতগুলো ত্রিভুজ তৈরি করা যায় সেগুলো বের করতে পারবো, কতগুলো সরলরেখা তৈরি করা যায় সেগুলো বের করতে পারবো। তো এই অঙ্কটা করার আগে আমরা আগে বেসিকটা ভালোভাবে বুঝে নিই যে আসলে বিষয়টা কিভাবে এসেছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখি। আমরা যদি একটা বহুভুজ বলতে আমাদের একটা চতুর্ভুজ নেই, তাহলে আমরা বিষয়টা আরো সহজভাবে আলোচনা করতে পারবো। যেমন একটা চতুর্ভুজের ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলছে যে কৌণিক বিন্দু। তো দেখো যে একটা চতুর্ভুজের ক্ষেত্রে বাহু আছে কয়টা? 4টা বাহু আছে। আর কৌণিক বিন্দু বলতে যে বাহুগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুগুলোকে আমরা বলবো কৌণিক বিন্দু। এখানে 4টা বাহু, এখন দেখতে পাচ্ছি যে একটা চতুর্ভুজের ক্ষেত্রে বাহু 4টা আছে, আবার কি হচ্ছে যে কৌণিক বিন্দু 4টা আছে। এখন আমরা যদি কৌণিক বিন্দুগুলো সংযোগ করি তাহলে সংযোগ করলে কি হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকটা কৌণিক বিন্দু এখানে সংযোগ করলাম, এখানে সংযোগ করলাম, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর সংযোগ, এখান থেকে এখানে সংযোগ, এখান থেকে এখানে, এখান থেকে, অর্থাৎ এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু, 5টা, এখানে 6টা, অর্থাৎ কয়টা সরলরেখা তৈরি হলো? এখানে মোট 6টা সরলরেখা তৈরি হয়েছে। তো এই 6টা সরলরেখা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে এই যে 4টা, চারদিকে যে 4টা, এই 4টা হলো কি আছে? বাহু আছে। আর বাকি যে ভেতরের দুইটা, এই দুইটা কর্ণ পাচ্ছি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে একটা চতুর্ভুজের কৌণিক বিন্দুর সংযোগে মোট সরলরেখা পাওয়া যাচ্ছে কয়টা? 6টা। এবং এই 6টার মধ্যে 4টি কি বাহু, তাহলে বাকি দুইটা কি পাওয়া যাচ্ছে? কর্ণ পাওয়া যাচ্ছে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে বলা হচ্ছে যে কতগুলো সরলরেখা, অর্থাৎ 4টি কৌণিক বিন্দু থেকে একটা সরলরেখা তৈরি করতে চাইলে, এই একটা বিন্দু একটা সরলরেখা তৈরি করতে চাইলে কয়টা বিন্দুর প্রয়োজন হচ্ছে? এখানে 2টা বিন্দুর প্রয়োজন হচ্ছে। ঠিক একইভাবে তাহলে আমাদের মোট কৌণিক বিন্দু ছিল হচ্ছে 4টা, তাহলে 4টা থেকে একটা সরলরেখা তৈরি করতে চাইলে একটা এবং 2টা, অর্থাৎ কয়টা বিন্দুর প্রয়োজন হচ্ছে? এখানে 2টা বিন্দুর প্রয়োজন হচ্ছে। অর্থাৎ 4টাকে আমরা 2টা কত উপায়ে বাছাই করতে পারবো এখানে, কারণ এখানে 2টা বিন্দু সংযোগ করলেই একটা সরলরেখা, এখানে কিন্তু সাজানোর কোনো বিষয় আসছে না, অর্থাৎ এটা বাছাই করলেই একটা কি হয়ে যাচ্ছে? সরলরেখা তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সমাবেশের একটা বিষয় চলে আসছে। তাহলে 4c কত? এখানে 2, তাহলে 4c2 আমরা যে আগে সূত্রটা লিখেছিলাম যে এটা ইকুয়াল টু 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল আর ইনটু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইনটু এখানে হচ্ছে 2, তাহলে হচ্ছে 4, তাহলে এখানে 6। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি কয়টা সরলরেখা তৈরি হলো? হচ্ছে 6টা। এখন আমি বলছি যে এই 6টা সরলরেখার মধ্যে দেখো যে একটা, দুইটা, তিনটা, 4টা, অর্থাৎ এই তিনটা হচ্ছে কি সরলরেখা কি হয়ে গেছে? বাহু, কারণ এটা চতুর্ভুজের বাহু 4টা, তাহলে 4টা বাহু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 6 থেকে আমরা যদি এই 4টা বাহু বিয়োগ দিয়ে দেই তাহলে থাকলো কয়টা? 2টা। তাহলে এই 2টা কি হয়ে যাবে? কর্ণ হয়ে যাবে। সুতরাং আমরা যদি এখন এই সংখ্যক যদি বাহু থাকে, একই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজেই আমরা করতে পারবো। যে এখানে n সংখ্যক বাহু, তাহলে আমরা লিখতে পারি যে দুইটি n সংখ্যক, আমরা লিখব n সংখ্যক বাহু বা কৌণিক বিন্দু হতে, আমরা বাহু থাকলে n সংখ্যক কৌণিক বিন্দু থাকবে, n সংখ্যক কৌণিক বিন্দু হতে কয়টা করে একটা সরলরেখা তৈরি করতে গেলে কয়টা বিন্দু লাগবে? 2টা বিন্দু। তাহলে 2টি বিন্দু নিয়ে সরলরেখা, এখানে 1 নম্বর আমরা বলছি সরলরেখা সংখ্যা
সংখ্যা সমান হচ্ছে তাহলে NC2, অর্থাৎ এখানে আমরা n সংখ্যক থেকে আমরা নিচে কয়টা করে দুইটা করে। এখন এখানে আমরা আরেকটা শর্টকাট সূত্র শিখব, যে এখানে আমরা যেমন n হচ্ছে আগে ছিল যে 4C2 সমান আমরা 6 পেয়েছিলাম, তো এটাকে আমরা একটু সুন্দরভাবে যদি আরো মানে ক্যালকুলেটর ছাড়াই যদি করতে চাই, তাহলে এখানে 2 যদি থাকে তাহলে আমরা 4 থেকে আমরা দুইটা এখানে সংখ্যা নিব বা দুইটা ডিজিট নিব 4 * 3, অর্থাৎ 4 থেকে এক করে কমবে, যেহেতু ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমরা জানি 4 * 3। 4 * 3 কেন নিলাম এখানে, যেহেতু নিচে হচ্ছে 2 আছে, আমরা শর্টকাট একটা টেকনিক শিখব যে কিভাবে সরাসরি আমরা বের করতে পারবো। ভাগ কত হয়ে যাবে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এবং নিচে যেটা থাকবে ততকে ফ্যাক্টোরিয়াল দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এখানে 12 আর এখানে হচ্ছে কত 2, তাহলে 12 ভাগ 2 = 6, অর্থাৎ সরাসরি কিন্তু আমরা করতে পারবো। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে নিচে আছে 2, তাহলে n থেকে কয়টা নিতে হবে, এখানে দুইটা নিতে হবে। তাহলে দুইটা নিলে n যে 4 * 3, তাহলে এক করে কমবে, n থেকে এক কমাইলে n - 1, আর নিচে কত হবে, এখানে 2 ফ্যাক্টোরিয়াল = 1, এখানে আমরা লিখতে পারি ½ * n - 1। তাহলে আমাদের শর্ট একটা সংখ্যা হয়ে গেল ½ n * n - 1। এবার আমি যদি বলি যে এখানে সরলরেখা 2 নম্বরে বলছে কতগুলো কর্ণ পাওয়া যায়, তাহলে আমরা এর আগে যেটা করেছিলাম যে চতুর্ভুজের ক্ষেত্রে সরলরেখা 6টা আর 4টা বাহু বিয়োগ করলে এখানে কর্ণ আসছে 2টা। তার মানে দেখতে পাচ্ছি যে যেহেতু চতুর্ভুজের 4টি বাহু আছে, এজন্য আমরা 4টা বিয়োগ করেছিলাম, কিন্তু এবার কি হচ্ছে, এবার হচ্ছে এই সংখ্যক বাহু আছে, তাহলে কর্ণ বের করতে চাইলে আমাদের মোট সরলরেখা পেয়েছি এটা, তাহলে এখান থেকে কি করতে হবে, এটা বিয়োগ করে ফেলতে হবে। তো এটা যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে লিখতে পারি 2 নম্বরে হচ্ছে কি কতগুলো কর্ণ, তাহলে কর্ণ আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি কর্ণ আছে কতগুলো, তাহলে এখান থেকে বিয়োগ করো, তাহলে ½ n * n - 1 - n সমান 2 যদি লসাগু করি, তাহলে এখানে n² - n আর মাইনাস হচ্ছে 2n, তাহলে এখানে আসলে হচ্ছে কত n² মাইনাস হচ্ছে 3n ভাগ 2, এটাকে আমরা এভাবে লিখতে পারি ½ n কমন নিলে তাহলে n - 3। তাহলে আমরা এটা হয়ে গেল আমাদের কি সংখ্যা, কর্ণ সংখ্যা। এবার ত্রিভুজ যদি গঠন করতে চাই, যে একটা ত্রিভুজ যে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়, ঠিক একই ভাবে দেখো যে একটা ত্রিভুজ গঠন করতে চাইলে কয়টা সরলরেখার প্রয়োজন হচ্ছে, একটা ত্রিভুজ গঠন করতে চাইলে একটা, দুইটা, তিনটা সরলরেখা, অর্থাৎ তিনটা বাহু অথবা তিনটা বাহুর প্রয়োজন হচ্ছে। ঠিক এখানে বাহু আছে কতগুলো, n সংখ্যক, তাহলে n সংখ্যক বাহু থেকে যেহেতু একটা ত্রিভুজ তৈরি করতে তিনটা বাহুকে নিলে কি হয়ে যাচ্ছে, একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এর সংখ্যক থেকে আমরা তিনটা করে নিয়ে আমরা কত ভাবে বাছাই করব, কারণ এখানে তিনটা বাহু নিলেই কি হয়ে যাচ্ছে, একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে আসলে সাজানো আছে না যে এই বাহুটাকে এইভাবে রাখবো, এইভাবে কোনো কিছুর প্রয়োজন হচ্ছে না, যে কোনো তিনটা বাহু নিলেই কি হয়ে যাচ্ছে, একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা এখানে n সংখ্যক বাহু থেকে তাহলে তিনটা করে আমরা বাছাই, তাহলে 3 নম্বরে আমরা যদি খেয়াল করি যে এখানে 3 নম্বরে যে n সংখ্যক বাহু হতে তিনটি করে নিয়ে ত্রিভুজ সংখ্যা, এখানে ত্রিভুজ সংখ্যা কত হবে, তাহলে NC3। এখন আমরা আগের যে এখানে যেমন সুন্দর একটা টেকনিক ব্যবহার করেছিলাম, তাহলে এখানে 3 আছে, তাহলে এর থেকে কয়টা নিতে হবে, এখানে 3টা নিতে হবে, যেহেতু আগে এখানে 2টা নিয়েছিলাম, এবার 3টা, তাহলে n এক কমাইলে n - 1, তার সাথে এক কমাইলে n - কত n - 2 ডিভাইড বাই কত হবে, এখানে 3 ফ্যাক্টোরিয়াল, বলছে নিচে যেটা হবে তত ফ্যাক্টোরিয়াল, বা এটা সমান আমরা লিখতে পারি যে n * n - 1 n - 2 ভাগ হলো 3 ফ্যাক্টোরিয়াল = 6, এটাই হয়ে যাবে কর্ণ। এটা আবার যে কোনো অঙ্ক থাকলে আমরা করতে পারবো, যেমন এখানে আমরা যদি এটাকে ব্যবহার করি যে আচ্ছা এইটাকে যেমন আমরা এখানে শুধু চেঞ্জ করে দেই, যদি এখানে হচ্ছে কয়টা, যদি এখানে 15টা বাহু থাকে, তাহলে 15 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের, মানে একটা বহুভুজে যদি 15টা বাহু থাকে তাহলে আমরা কি করতে পারবো, তাহলে দুইটি করে, তাহলে এখানে আমরা হচ্ছে কত 15C2, কারণ এখানে দুইটা একই ঘটনা, যে 15C2 = 15 মাইনাস হচ্ছে 40 ডিভাইডেড বাই 2 2 দ্বারা কাটলে 15 * 7, তো এটা হচ্ছে 105। তার মানে এখানে সরলরেখা পাওয়া যাবে কয়টি, 105। এভাবে আমরা করতে পারবো। যদি বলে কর্ণ কতগুলো, তাহলে কর্ণ সংখ্যা কত হবে, কর্ণ সংখ্যা তাহলে 105 বিয়োগ কত হয়ে যাচ্ছে,
কারণ এখানে বাহু ছিল কয়টা 15টা, তাহলে 15 বিয়োগ করে দাও, বিয়োগ করলে হয়ে যাচ্ছে কত 90টা, তাহলে 90টা কত আছে। যদি বলি ত্রিভুজ কত হবে, তাহলে ত্রিভুজ সংখ্যা কত হচ্ছে, ত্রিভুজ সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে আমার কয়টা ছিল 15টা, অর্থাৎ 15 c আর 3, কারণ ত্রিভুজ গঠন করতে চাইলে 3টা লাগবে, তাহলে এখানে আসলে হচ্ছে 15 ইনটু 14 ইনটু কত হবে 30, 3টা নিলাম, আর এখানে হচ্ছে কত 3, এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে ত্রিভুজ সংখ্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, যে এই টাইপের যে কোনো যদি অঙ্ক থাকে ইনশাআল্লাহ আমরা যদি এই বিষয়গুলো মনে রাখি তাহলে করতে পারো, তোমরা এটা ভালোভাবে দেখে এবং বাসায় এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমরা প্র্যাকটিস করবে। তো এখন আমরা আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে লেকচারটা ফলো করো। যে 4 জন ভদ্র মহিলা সহ 10 জনের মধ্য থেকে 5 জনের একটি কমিটি কত প্রকারে গঠন করা যেতে পারে, যেন এখানে একটা শর্ত দেওয়া আছে যে প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন ভদ্র মহিলা থাকবে। আর 2 নম্বরে বলছে ঠিক একজন ভদ্র মহিলা, এখানে দুইটা কথা বলছে যে কমপক্ষে একজন ভদ্র মহিলা, আরেকটা বলছে কি ঠিক একজন ভদ্র মহিলা। তার মানে কমপক্ষে মানে কি একজনের কম থাকা যাবে না, তবে বেশি থাকতে পারবে। আর ঠিক বলতে বোঝাচ্ছে যে ঠিক একজন বলতে যে একজনের কমও থাকবে না, একজনের বেশিও থাকবে না। তো আমরা প্রথমে সমাধানটা করি, যে 1 নম্বরটা নিয়ে আমরা যদি সমাধান করি, যে সমাধান কমিটি গঠন উপায়, কমিটি গঠন করার উপায় দেখো, যে এ নম্বরে তো প্রথমে যদি প্রত্যেক কমিটিতে কমপক্ষে একজন, এখানে 4 জন ভদ্র মহিলা আছে, তাহলে বাকি 6 জন কি আছে, তাহলে অভদ্র মহিলা। আসলে কি অভদ্র মহিলা কি কখনো কোথাও আসে যে অভদ্র মহিলা? আসলে অভদ্র না, আমরা দেখি আসলে কি এটাকে চেঞ্জ করে কোনো কিছু যাওয়া যায় কিনা। যে 4 জন যদি ভদ্র মহিলা হয় তাহলে বাকি 6 জন কি হবে, অভদ্র মহিলা হবে। আসলে কি তাই? দেখো কিভাবে লেখা যায়, তাহলে ভদ্র মহিলা, এখানে ভদ্র মহিলা 4 জন, তাহলে বাকি কি হবে ভদ্র লোক। আসলে ভদ্র মহিলা নয়, ভদ্র লোক, বাকিগুলো হচ্ছে ভদ্র লোক 6 জন। যদি এটা বলা নেই তাহলে আমরা অভদ্র বলতে পারতাম, আসলে সেইভাবে তো আমরা লিখতে পারবো না। ভদ্র লোক থাকলে হচ্ছে 6 জন, 1 নম্বর। তাহলে এখন এই নম্বরে যদি আমি বলি তাহলে কয়জন নিতে হবে, এখানে ভদ্র মহিলা 1 জন, যে কমপক্ষে 1 জন, তার মানে একজনের কম নেওয়া যাবে না। তাহলে ভদ্র মহিলা আছে কয়জন, 4 জন। তাহলে 4 জন কে আমরা 4 জন থেকে আমরা কয়জন নিব, যদি আমরা বলি যে ভদ্র মহিলা 1 জন যদি নিই, তো 1 জন নিলাম, তাহলে কমিটিতে কয়জন আনতে হবে, 5 জন। তাহলে 1 জন ভদ্র মহিলা নিলে ভদ্রলোক নিতে হবে কয়জন, 4 জন। তাহলে এখানে আমরা ভদ্রলোক নিলাম হচ্ছে কত, 4 জন। বি নম্বরে যদি আমরা খেয়াল করি যে ভদ্র মহিলা যদি 2 জন নিই, যদি 2 জন নেই তাহলে ভদ্রলোক নিতে হবে কয়জন, 3 জন। ঠিক একই ভাবে সি নম্বরে যদি ভদ্র মহিলা 3 জন নেই আমরা, তাহলে এখানে কত নিতে হবে, 2 জন। ঠিক একই ভাবে আমরা 4 ডি নম্বরে যদি ভদ্র মহিলা আমরা যদি 4 জন নিই, তাহলে 4 জন, আর এখানে কয়জন নিতে হবে, 1 জন নিতে হবে। ঠিক একই ভাবে আমরা যদি ভদ্র মহিলা 5 জন নিই, কিন্তু ভদ্র মহিলা তো আছে 4 জন, আমরা চাইলে আর 5 জন নিতে পারবো না। তাহলে এই 4 উপায়ের বাইরে আর কোনো উপায় তৈরি করা যাবে না, কোনোভাবে কমিটি গঠন করা যাবে। এখন আমরা যে অতএব, এখন আমরা এখানে একবারে আমি বিষয়টাকে আলোচনা করি। অতএব মোট কমিটি সংখ্যা সমান, এখানে আমরা বলছি যে একজনকে নিতে হবে। তাহলে ভদ্র মহিলা আছে কয়জন, 4 জন। তাহলে 4 জন থেকে আমরা কয়জন নিব, একজনকে নিব। তাহলে আমরা এটাকে কি হবে, এখানে একজনকে বাছাই করলে কি হয়ে যাচ্ছে, একটা কমিটিতে সে স্থান পাচ্ছে। আবার এখান থেকে কয়জন, 4 জন। তাহলে এই একজন আর এই 4 জন মিলে 5 জনের একটা কমিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 4 জন থেকে একজন নিচ্ছে, আর এখানে কয়জন থেকে 4 জন নিচ্ছে, 6 জন থেকে 4 জন। তাহলে কিভাবে নেওয়া যাবে, তাহলে 4 জন থেকে একজন, এখানে 4 সি হচ্ছে 1 ইনটু এখানে হচ্ছে কত 6c 4। আর এখানে আমরা বলছি যে গুণ কেন করলাম, অনেকে আমরা গুণ করি, যে অনেকে যোগ করি, অনেকে গুণ করি। আসলে গুণ কেন হয়েছে আর যোগ কেন হয়েছে এটা আমরা এই বিধি পড়েছি, যে গুণন বিধি। এটা গুণন বিধির মধ্যে কেন পড়ে যাচ্ছে, যে একটা আরেকটার উপর নির্ভর করছে। আমরা শিখেছি যে গুণন বিধিটা কখন যদি একটি আরেকটির উপর নির্ভর করে তাহলে আমরা কোন বিধিটা ব্যবহার করব, গুণন বিধিটা ব্যবহার করব।
তাহলে এখানে গুণ কেন হচ্ছে যে এখানে যখন একজন ভদ্র মহিলা নিচ্ছি তখন আমি চাইলে চারজনের বেশি বা কম নিতে পারবো না। তার মানে কি ভদ্র মহিলার উপর ভদ্রলোকটা নির্ভর করছে। আমরা যদি উল্টাভাবে যদি খেয়াল করি যে ভদ্র লোক নিব কয়জন, চারজন, তাহলে ভদ্র মহিলার কয়জন নিতে হবে, একজন নিতে হবে। তাহলে ভদ্র মহিলার উপর ভদ্রলোক নির্ভর করছে আর ভদ্রলোকের উপর ভদ্র মহিলা নির্ভর করছে। আর আমরা জানি যে একজন আরেকজনের উপর বা একটি ঘটনা আরেকটি ঘটনার উপর যদি নির্ভরশীল হয় তাহলে কোন বিধিতে চলে যাবে, গুণক বিধির মধ্যে চলে যাবে। এবার বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যদি বি নাম্বারে আমরা তৈরি করতে পারবো চারজন থেকে কয়জন নিতে পারবো, আমরা দুইজন নিতে পারবো। তাহলে কত ভাই নিতে পারবো, এখানে 4c 2, আবার এখানে যে কত 6c 3, 6c 3। এখন এটা আমরা এগুলো আবার বের করে করে যোগ করব। কেন আমরা যোগ করছি, এখানে আমরা কিন্তু গুণন বিধির মধ্যে পড়েনি, এটা কি হয়েছে যোজন বিধির মধ্যে পড়ে যাচ্ছে। কেন যে এখন যে আমরা যখন একজন ভদ্র মহিলা এবং চারজন ভদ্র লোক নিয়ে কমিটি গঠন করেছি আর পরে করলাম দুইজন ভদ্র মহিলা তিনজন ভদ্র লোক নিয়ে, তো এই যে একজন ভদ্র মহিলা এবং চারজনের উপর কিন্তু এই দুইজন ভদ্র মহিলা এবং তিনজন ভদ্রলোক নির্ভর করছে না। আগে কমিটিটা কিভাবে গঠন করেছিলাম আর এখন কিভাবে গঠন করছি এটা কিন্তু আরেকটার উপর নির্ভরশীল নয়, একজন আরেকজনের উপর নির্ভরশীল নয়। সুতরাং এটা কোন বিধির মধ্যে পড়ে যাচ্ছে, যোজন বিধির মধ্যে। এই জন্য এগুলো আমরা বের করে করে আবার কি করছি, যোগ করেছি প্লাস। এখন এখানে কত আসছে, এখানে হচ্ছে 4c3, তাহলে এখানে আসলো 4c3 ইনটু এখানে হচ্ছে 6c2, তাহলে এখানে 6c2 প্লাস এখানে নিচে লিখি প্লাস এখানে আসছে কত 4c4, তাহলে 4c4 ইনটু 6c1। এখন তোমরা এগুলা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো বা নিজে নিজে করতে পারো, ক্যালকুলেশন করলে টোটাল অ্যানসারটা চলে আসবে। তো এই টাইপের বেশ কিছু অঙ্ক আছে, তোমরা যে কোনো বিষয় জাস্ট এখানে প্রথমে আগে খেয়াল করতে হবে যে কত উপায় আসলে করা যাচ্ছে সেটা আগে আমরা তৈরি করে নিব, তারপরে এগুলো বের করে করে বসিয়ে দিলে ক্যালকুলেশন। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থী। এবারে আমরা হচ্ছে কি ঠিক একজন ভদ্র মহিলা যদি থাকে তাহলে কি হবে, ঠিক একজন ভদ্র মহিলা, তার মানে একজনের বেশিও থাকবে না। এটা আমরা কয় নাম্বার করেছিলাম, 1 নম্বরের অ্যানসার ছিল। তাহলে 2 নম্বরের অ্যানসারটা কি হবে, ঠিক একজন ভদ্র মহিলা, একজনের বেশিও থাকবে না একজনের কমও থাকবে না। তাহলে দেখো যে এখানে ভদ্র মহিলা কয়জন আছে, একজন, আর এখানে কিন্তু চারজন। তাহলে এখানে একজনের বেশিও না কমও না, আর এখানে কয়জন, দুইজন। তার মানে এই শর্তের সাথে মিলছে না, দুইজন হয়ে যাচ্ছে, এটা মিলবে না। তিনজন আরো বেশি হয়ে যাচ্ছে, চারজন আরো বেশি, তার মানে এগুলো কি হচ্ছে না, মিলছে না। তাহলে আমরা যদি বলি যে 2 এর জন্য যদি একটা শুধু রাখি, আমরা দেখো এটা 2 নম্বরের জন্য যদি আমরা একটা রাখি যে একজন আর হচ্ছে কয়জন, এখানে চারজন মিলে ঠিক একজন হয়ে যাচ্ছে, আর এখানে চারজন, তাহলে 5 জনের একটা কমিটি। সুতরাং এখানে আমাদের শুধু এই একটা উপায়ে গঠন করা যাবে, তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। এখন যদি আমরা এইটুকু সব বাদ দিয়ে দিই তাহলে যেটা আসবে সেটা হয়ে যাবে ঠিক একজন ভদ্র মহিলা নিয়ে যে সলিউশনটা সেটা আমরা পেয়ে যাবো। তো ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের আরো বেশ কিছু অঙ্ক আছে, আমরা যদি এগুলো ভালোভাবে বুঝতে পারি বা তোমরা ভালোভাবে লেকচারটা ফলো করো তাহলে ইনশাআল্লাহ এই টাইপের যে কোনো অঙ্ক করতে পারবে। তো এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী লেকচারে সমাবেশের আরো কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে।